দেখে নেব খেলার সময় শিরোনাম। বললেন এই জয় জুলাই বিপ্লবের স্পিরিট। অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেশের এই ক্রান্তি লগ্নে এই খবর দেশের জনগণের মনে কিছুটা হলেও স্বস্তির সঞ্চার করবে। এদিকে রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়া বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে ফেরার পর নাজমুল হোসেন শান্তদের জন্য আয়োজন করা হবে সংবর্ধনা অনুষ্ঠানের। পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ক্রীড়াঙ্গনে চলমান এমন সাফল্যকে জুলাই বিপ্লবের সুফল বলে দাবি করেন তিনি। আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত। আনুষ্ঠানিক বিবৃতি দেয়া সহজ হলেও টাইগার অধিনায়ককে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে কিছুটা বেগ পোহাতে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের। একে তো ম্যাচ শেষের ব্যস্ততা, অন্যদিকে ক্রিকেটারদের সঙ্গে মোবাইল না থাকা। ডক্টর ইউনূসকে সেখান থেকে উদ্ধার করেন ক্রিকঅপসের ম্যানেজার শাহরিয়ার নাফিস। দেশে একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে একটা দেশ গঠন সংস্কারের কথা হচ্ছে, এরকম একটা সিচুয়েশনে বাংলাদেশ দলের এই অর্জন আমি বিশ্বাস করি বাংলাদেশের নাগরিকদের মধ্যে, বাংলাদেশকে যারা ভালোবাসেন বাংলাদেশের সমস্ত নাগরিকের মধ্যে একটা একতা তৈরি করার একটা শক্তি হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তার কথা ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে উল্লেখ করেন নাজমুল হোসেন শান্ত। দেশে ফেরার পর গোটা দলকে সংবর্ধনা দেবেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। আমাদের ডক্টর ইউনূস স্যার কল করেছিলেন, কংগ্রেচুলেশন জানিয়েছেন টিমের সবাইকে। ওনারা অনেক খুশি এবং দেশে আসলে দেখা করতে চেয়েছেন পুরো টিমের সাথে। এদিকে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। ক্রীড়াঙ্গনের ক্রমাগত সাফল্যকে জুলাই বিপ্লবের গণঅভ্যুত্থানের সুফল বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি দুর্নীতি ও রাজনীতি মুক্ত ক্রীড়াক্ষেত্রের জন্য সরকারের বর্তমান প্রচেষ্টার কথাও উল্লেখ করেছেন। আমরা বাংলাদেশ জাতীয় দলের সকল খেলোয়াড়, কোচ সহ অফিসিয়ালসদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেশের এই ক্রান্তি লগ্নে এই খবর দেশের জনগণের মনে কিছুটা হলেও স্বস্তির সঞ্চার করবে। আমরা ক্রীড়াঙ্গন থেকে এরকম আরও সুখবর পেতে চাই এবং তার জন্য ক্রীড়াঙ্গনকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাব। পাকিস্তানকে তাদের মাটিতেই হারানো দেশের ক্রিকেটের জন্য বিশাল অর্জন। এই সিরিজ জয় আভিজাত্যের ক্রিকেটে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেও বিশ্বাস বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের। পুরো সিরিজে টাইগার পেস আক্রমণ নিয়েও প্রশংসা করেছেন তিনি। সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিসের মতে টেস্ট স্ট্যাটাসের পর বাংলার ক্রিকেটে এখন পর্যন্ত এটাই সেরা অর্জন। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা মানে এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা হিস্ট্রি বলবো। এটা চোখের শান্তি আসলে, যে লিটন তো ওয়ান অফ দ্য বেস্ট মানে টেকনিক্যালি কারেক্ট ব্যাটসম্যান বাংলাদেশের। আর মিরাজ যেভাবে থ্রু আউট দ্য টুর্নামেন্ট যেভাবে খেলেছে, সো আমি মনে করি যে লিটন আর মিরাজের ওই পারফরমেন্সটা মানে এই আমরা যে ম্যাচটা জিতেছি তাদের দুইজনকে মানে পুরোটা কৃতিত্ব তাদেরকে দিতে হবে। বাংলাদেশ মেন্স ক্রিকেট হিস্ট্রির এটাই সবচেয়ে বড় অর্জন। দেশ গঠন সংস্কারের কথা হচ্ছে, এরকম একটা সিচুয়েশনে বাংলাদেশ দলের এই অর্জন আমি বিশ্বাস করি বাংলাদেশের নাগরিকদের মধ্যে, বাংলাদেশকে যারা ভালোবাসেন বাংলাদেশের সমস্ত নাগরিকের মধ্যে একটা একতা তৈরি করার একটা শক্তি হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। যেভাবে সম্মান করা হয় বা সমীহ করা হয় সেটার যে মাপ ছিল এতদিন, আমার মনে এই সিরিজ জেতার কারণে সেটা একটু উপরে উঠে গেছে। সো আমাদের আগের পারফরমেন্সগুলো কিন্তু আমাদেরকে সেই জায়গায় নিতে পারেনি, কিন্তু আজকের এই পারফরমেন্স ডেফিনেটলি আমাদেরকে সেই জায়গায় নিয়ে যাবে। কিন্তু নির্বাচন বলি, দল কিভাবে খেলবে, দলের ডিসিশন নেওয়ার যে ব্যাপার স্যাপারগুলো সেটা আমরা সম্পূর্ণ দলের উপরেই ছেড়ে দিয়েছি। কিন্তু সেখানে আমরা পিছন থেকে কোনো রশি টেনে রাখার চেষ্টা করিনি। সেটা হয়তো দলকে কিছুটা সহজভাবে খেলার সুযোগ দিয়েছে, সেটা হয়তো দলকে সামনের দিকে তাকিয়ে খেলার সুযোগ দিয়েছে, সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়েছে, দল হয়তো অনেক ফ্রিলি খেলার সুযোগ পেয়েছে। রাওয়ালপিন্ডি থেকে মিরপুরের হোম অফ ক্রিকেট সর্বত্রই টাইগার ভক্তদের মধ্যে যেন উৎসবের আমেজ। দুই যুগেও টেস্ট খেলতে না পারা দলটাই পাকিস্তানকে তাদের মাটিতে করেছে হোয়াইট ওয়াশ। তবে সঙ্গে বেড়েছে প্রত্যাশা, বেড়েছে দায়িত্ব, যা ধরে রাখতে হবে চলতি বছরের আরও 6টি টেস্টে। মাহবুব রিমন, সময় সংবাদ, শেরাই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। পাকিস্তানের ওপর ছড়ি ঘুরিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং সব বিভাগেই আধিপত্য ছিল নাজমুল হোসেন শান্তর দলের। সর্বোচ্চ রান এবং উইকেট শিকারের তালিকাতেও টাইগার ক্রিকেটারদের নামটাই বেশি।
সে তালিকার বিস্তারিত জানাবো এবারের প্রতিবেদনে। সিরিজে রান সংগ্রহে শীর্ষে আছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। 4 ইনিংসে তার ব্যাট থেকে প্রায় 100 গড়ে এসেছে 294 রান। প্রথম টেস্টে খেলেছেন ক্যারিয়ার সেরা 171 রানের ইনিংস। রিজওয়ানের পর আছেন বাংলাদেশের মুশফিকুর রহিম। 2 ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছেন 3 ইনিংসে। 1 সেঞ্চুরিতে 108 গড়ে করেছেন 216 রান। তৃতীয় স্থানে লিটন দাস। 2 ম্যাচে মাত্র 2 ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন। একটাতে সেঞ্চুরি, অন্যটায় হাঁকিয়েছেন 50। 97 গড়ে তার সংগ্রহ 194 রান। চতুর্থ স্থানে সৌদ শাকিল আর পঞ্চম স্থানে 155 রান করে আছেন মেহেদী মিরাজ। সিরিজে 2 ইনিংসে ব্যাট করেছেন, তার দুটিতেই 50 তুলে নিয়েছেন এই অলরাউন্ডার। অবশ্য উইকেট শিকারে সবার উপরে আছেন সিরিজ সেরা মেহেদী হাসান মিরাজ। 18.60 গড়ে মিরাজ নিয়েছেন 10 উইকেট। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারীও এই অলরাউন্ডার। মিরাজের পরে আছেন পাকিস্তানের খুররাম শেহজাদ। 2 ম্যাচে নিয়েছেন 9 উইকেট। শীর্ষ উইকেট শিকারে পরের 3টি স্থান বাংলাদেশের দখলে। হাসান মাহমুদের শিকার 8 উইকেট, নতুন পেস সেন্সেশন নাহিদ রানার 6 আর সাকিব আল হাসান তুলে নিয়েছেন 5 উইকেট। পিন্ডি টেস্ট সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে শক্তিশালী ইংল্যান্ডকে টপকে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের 4-এ উঠে জায়গা করে নিয়েছে টাইগাররা। এদিকে এক বিবৃতি দিয়ে আসন্ন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তারিখ ও ভেন্যু প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। লর্ডসে আগামী বছরের 11 জুন শুরু হবে চ্যাম্পিয়নশিপের ফাইনাল। জয়ে নতুন করে সুখবর পেল লাল সবুজ। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এগিয়েছে শান্তর দল। ইংল্যান্ডকে টপকে বর্তমানে টেবিলের 4-এ উঠে এসেছে বাংলাদেশ। ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পরই এখন বাংলাদেশের অবস্থান। এবারের চক্রে এখন পর্যন্ত 6টি টেস্ট খেলেছে বাংলাদেশ, যার মধ্যে 3টিতে জয় আর সমান সংখ্যক ম্যাচে হেরেছে টাইগাররা। যদিও 50% জয় নিয়ে নিউজিল্যান্ডের সঙ্গে সমান পয়েন্ট নিয়ে থাকার কথা ছিল বাংলাদেশের, তবে প্রথম টেস্টে স্লো ওভার রেটের কারণে 3 পয়েন্ট কেটে নেওয়ায় নিউজিল্যান্ড থেকে কিছুটা পিছিয়ে নাজমুল শান্তর দল। এতেই শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডকে টপকে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের 4-এ উঠে এসেছে টাইগাররা। এদিকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তারিখ ও ভেন্যু প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। প্রথমবারের মতো ইংল্যান্ডের লর্ডসে জুনের 11 তারিখ থেকে শুরু করে 15 তারিখ পর্যন্ত চলবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সঙ্গে রাখা হয়েছে একদিনের রিজার্ভ ডে। এক বিবৃতি দিয়ে ফাইনালের সূচি প্রকাশ করে আইসিসি। এবারে ফাইনালের টিকিটের বেশ চাহিদা থাকবে বলে মনে করছেন আইসিসির প্রধান নির্বাহী। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খুব দ্রুত সময়ে চাহিদাপূর্ণ ইভেন্টের মধ্যে একটিতে পরিণত হয়েছে। 2025 সালের ফাইনালের সূচি ঘোষণা করতে পারায় আমরা উচ্ছ্বসিত। টিকিটের চাহিদাও অনেক থাকবে, তাই আমি দর্শকদের বলবো তাড়াতাড়ি টিকিট নিবন্ধনের জন্য। টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে বর্তমানে শীর্ষ 2 দল ভারত এবং অস্ট্রেলিয়া। চলমান চক্রে রোহিত শর্মারা সর্বোচ্চ 68.52% এবং অজিরা 62.5% পয়েন্ট পেয়েছে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। ঐতিহাসিক সিরিজ জয়ের পর আন্তর্জাতিক গণমাধ্যমে এখন জয় জয়কার নাজমুল হোসেন শান্তদের। বাংলাদেশের এই টেস্ট জয়কে ইতিবাচকভাবে প্রচার করছে অধিকাংশ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। তবে টাইগারদের দুর্দান্ত পারফরমেন্সকে আড়াল করে পাকিস্তানের ব্যর্থতাকেই সামনে নিয়ে আসে ভারতীয় বেশ কিছু মাধ্যম। এদিকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস। বাংলাদেশের এমন দাপুটে জয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। ইতিহাস গড়া পিন্ডি টেস্ট জয়ের পর টাইগারদের প্রশংসায় ভাসিয়েছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। এই টেস্ট জয়কে ইতিবাচকভাবেই তুলে ধরেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। তবে অনেকেই ক্রিকেটারদের কৃতিত্ব দিলেও আবার কোথাও পাকিস্তানের দুর্দশাই বড় করে তুলে ধরেছে। কিছুটা ব্যতিক্রমী চিত্রের দেখা মিলেছে ভারতীয় গণমাধ্যমগুলোতে। বাংলাদেশ ও পাকিস্তান প্রসঙ্গ আসলেই কিছুটা ভিন্ন কৌশল ব্যবহার করে প্রকাশিত হয় প্রতিবেদন। এবারও তার ব্যতিক্রম হয়নি। বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরমেন্সকে ছোট করে দেখিয়ে পাকিস্তানি ক্রিকেটারদের ভঙ্গুর পারফরমেন্সকেই বড় করে উপস্থাপন করা হয়েছে ভারতীয় বেশ কিছু সংবাদ মাধ্যমে। হিন্দুস্তান টাইমসে এক দর্শকের পোস্ট টেনে বলা হয়, পাকিস্তানের ক্রিকেটের মৃত্যুতেই সিরিজ জিতেছে বাংলাদেশ, যাতে আড়ালে পড়ে যায় মুশফিক, মিরাজ কিংবা তরুণ পেসারদের দুর্দান্ত পারফরমেন্স।
অনেকেই বাংলাদেশের জয় ভারতের জন্য আসন্ন সিরিজে হুমকি হিসেবে মনে করছেন। তবে এক পাল্লায় মাপা যাবে না সবকিছু। বেশ কিছু সংবাদ মাধ্যমে টাইগারদের ব্যাটিং বিপর্যয় থেকে উত্তরণকে গুরুত্ব সহকারে প্রচার করেছে। পাকিস্তানকে হারানোর পর বাংলাদেশকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এবারে দেশের বাইরের ক্রিকেট। ইংল্যান্ডের সাদা বলের দায়িত্ব পেলেন ব্র্যান্ডন ম্যাককালাম। 3 ফরম্যাটেই ইংল্যান্ডের কোচ এখন কিউই সাবেক এই তারকা। এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ইসিবি। সাবেক এই কিউই তারকা তাদের সঙ্গে নতুন করে 3 বছরের চুক্তি করেছে ইংল্যান্ড। আগামী নভেম্বরে ক্যারিবিয়ান সফরেও এই দায়িত্ব পালন করবেন তিনি। তবে আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব শুরু করবেন আগামী বছরের জানুয়ারিতে ভারত সফর দিয়ে। নতুন দায়িত্ব পাওয়ার পর টেস্টের মতো ইংল্যান্ডের অন্যান্য ফরম্যাটেও সাফল্য আনার ব্যাপারে আত্মবিশ্বাসী ম্যাককালাম। এর আগে টেস্টের দায়িত্ব নেয়ার পর নতুন ঘরানার টেস্ট খেলে দারুণ সব সাফল্য পায় ইংল্যান্ড। ভুটানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে বড় ভূমিকা রাখতে চান বাংলাদেশের ফরওয়ার্ডরা। দীর্ঘদিন ধরে গোল খরায় ভুগছেন তারা। চাপমুক্ত থেকে ড্রাগনের দেশে পারফর্ম করে সে শূন্যতা পূরণ করার লক্ষ্য তাদের। গোল কে করেছে সেটা মুখ্য নয়, দলের জয় বড় ফুটবলারদের কাছে। ভুটানের থিম্পুতে সকালে গরম তো বিকেলে তীব্র ঠান্ডা ও বৃষ্টি। কঠিন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েই চলছে বাংলাদেশের ফিফা প্রীতি ম্যাচের প্রস্তুতি। দীর্ঘ 3 মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে লাল সবুজ। সমুদ্রপৃষ্ঠ থেকে ভুটানের উচ্চতার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে ফুটবলারদের। অনুশীলনে শ্বাসকষ্টে ভুগেছেন জামালরা, তবে সময়ের সঙ্গে সঙ্গে তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে লাল সবুজ। দীর্ঘদিন পর খেলতে নেমে ফিটনেস ফিরে পাওয়া নিয়েও আছে দুশ্চিন্তা। এর উপর বড় সমস্যা ফরওয়ার্ডদের গোল না পাওয়া। এবছর খেলা 6 ম্যাচে গোলের দেখা পায়নি বাংলাদেশ। সবশেষ গেল বছর বিশ্বকাপ বাছাইয়ে লেবাননের বিপক্ষে প্রতিপক্ষের জালের দেখা পায় লাল সবুজ। তাই গোল খরা কাটানো বড় চ্যালেঞ্জ ফরওয়ার্ডদের সামনে। সেই কাজটা ঠিকভাবে পালন করে চাংলি মিথাঙে দলকে আনন্দে ভাসাতে চান মুরসালিন। ম্যাচ দুটা যেভাবে উইন হওয়া খুবই ইম্পর্টেন্ট। তো গোল যে করুক, আমি করি বা আরো ডিফেন্ডার করুক, মিডফিল্ডার করুক, উইঙ্গার করুক, আমাদের আলটিমেটলি আমাদের গোল দরকার। তো গোল করার জন্য যা যা করতে হয় কোচ যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবে আমরা সবকিছু বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। তো আলটিমেটলি যেহেতু জিততে হবে, গোল করতে হবে, করাইতে হবে, তো ওইটা চাপ ওইভাবে না নিয়ে চাপ মুক্তভাবে যতটুকু করতে পারবো আশা করতেছি। যদি করতে পারি তাহলে হয়তো ভালো কিছু হবে। দেশের ক্রীড়াঙ্গনে বইছে স্বস্তির বাতাস। যুবাদের প্রথমবারের মতো অনূর্ধ্ব 20 সাব ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়ের পর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে বাংলা ওয়াশ। ফুটবলাররাও অনুপ্রাণিত এই জয় থেকে। চাপমুক্ত থেকে ভুটানকে হারানোই লক্ষ্য তাদের। আমরা আসছি এখানে জয়ের লক্ষ্য নিয়ে। সো আমি টিমকে হেল্প করতে চাই এবং পাশাপাশি এই নিজেকে উজাড় করে দিতে চাই এবং গোল করতে চাই। লাস্ট ইস্টারে যেমন আমাদের একটা দমের একটা যেমন সমস্যা হয়েছে, আজকে আমাদের সবার ভিতর এই সমস্যাটা হয় নাই। আশা করি যে যেহেতু আমাদের হাতে আরো একটা দিন সময় আছে, আমার মনে হয় যে কালকে যদি আমরা আরো ভালো করে প্র্যাকটিস করতে পারি ইনশাল্লাহ এই আমাদের ভিতরে কেটে যাবে। চাপমুক্ত থেকে সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে চান ফাহিম মুরসালিনরা। পারভিন আক্তার, সময় সংবাদ। পিটার গেরহার্টকে পুঁজি করে হকি খেলোয়াড়দের মাধ্যমে অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করেছিল ফেডারেশনের পলাতক কর্মকর্তারা। ক্রীড়া সংগঠক না হয়েও দলের ইউরোপ সফরের তালিকায় ছিলেন ইসমাইল হোসেন সম্রাটের মতো বিতর্কিত নাম। এসব কারণেই বাতিল করা হয়েছে এই চুক্তি। তবে স্বচ্ছ প্রক্রিয়ায় খেলোয়াড়দের ইউরোপ পাঠানো সম্ভব হলে দেশের হকি তার সুফল পেত বলেও মনে করেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স। দেশের হকিকে কলঙ্কিত করেছেন মমিনুল হক সাইদ, কলঙ্কিত করেছেন সাধারণ সম্পাদকের চেয়ারে ইসমাইল হোসেন সম্রাটের মতো বিতর্কিত লোক বসিয়ে। শুধু তাই নয়, ক্রীড়াঙ্গনের কোনো কর্মকর্তা না হবার পরও সম্রাটকে অফিসিয়াল বানিয়ে টেকনিক্যাল ডিরেক্টর গেরহার্ট পিটারের প্রজেক্ট হকির ইউরোপ সফরের দলেও অন্তর্ভুক্ত করেছিলেন সাইদ।
শুধু ইসমাইল হোসেন সম্রাট নয়, হকি দলের ইউরোপ সফরের এই তালিকায় নিজের নামও রেখেছিলেন মমিনুল হক সাঈদ। একই সঙ্গে ছিল মাহবুব এহসান রানা আর মুন্নার নাম, যার পেছনে উদ্দেশ্য ছিল ভিসা করিয়ে দেশের পরিস্থিতি বুঝে সটকে পড়া। তাদের সেই দুরভিসন্ধি সফল না হলেও সরকার পরিবর্তনের পর সবাই দিয়েছে গা ঢাকা। মাঝখান দিয়ে ক্ষতি হলো দেশের হকির, কারণ বিতর্কিত লোক থাকায় বাতিল করা হয়েছে পিটার গেরহার্ডের প্রজেক্ট। অনৈতিক কার্যকলাপ হয়েছে এবং আপনার কোনো চুক্তি ছিল না, যার যার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্যই মূলত এই ট্যুরটার একটা তৈরি করেছিল, প্রেক্ষাপট তৈরি করেছিল। সব কিছুতে আমরা এখন একটা স্বচ্ছতা চাচ্ছি। আগে এসব যেগুলো হয়েছে এগুলো কোনো নিয়মতন্ত্রের ভিতরে হয়নি। তো আমরা এটা থেকে আমরা ফোকাস করেছি যে আমরা এখন যা কিছুই করব একটা আপনার চুক্তি এবং যাতে সব কিছুতে একটা স্বচ্ছতা থাকে। পিটারের সঙ্গে হকি ফেডারেশন বিভিন্ন পরিকল্পনা করলেও টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নেই তার আনুষ্ঠানিক চুক্তি। তাকে অন্য পদে চাইলেও কোচ ছাড়া বাংলাদেশের সঙ্গে আর কাজ করতে আগ্রহী নন জার্মান প্রশিক্ষক। এর ফলে দেশের হকি ক্ষতিগ্রস্ত হলে বলে মনে করছেন ফেডারেশনের এই কর্মকর্তা। আমাদের একটা গোল্ডেন অপরচুনিটি ছিল এবং গেরহার্ড দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাথে কাজ করে। আমরাও চাচ্ছিলাম ও কাজ করুক, কিন্তু আমাদের যে ইউরোপিয়ান যে স্টাইল বা বাংলাদেশের যে এখন মানে পরিস্থিতি, আমরা আসলে এটা খাপ খাওয়াতে পারছি না। কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, যে কারণে আর কি এই সমস্যাটা তৈরি হয়েছে। এছাড়াও পরিবর্তন এসেছে যুব হকি দলের কোচিং প্যানেলে। তবে ওমানের মাস্কটের এই আসরে তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলেই মনে করছে ফেডারেশন। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন উরুগুয়ের কিংবদন্তি ফুটবলার লুইস সুয়ারেস। এক সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত হয়ে এমন বিদায়ের খবর নিজেই জানিয়েছেন এই ফুটবলার। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে উরুগুয়ের জার্সি গায়ে শেষবারের মতো মাঠে নামবেন লুইস সুয়ারেজ। এরপরই বুটজোড়া তুলে রাখবেন তিনি। ফুটবল মাঠে বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সমালোচিত ছিলেন এই ফুটবলার। 2010 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে গোল লাইনে দাঁড়িয়ে হাত দিয়ে বল ঠেকিয়ে আলোচনায় আসেন তিনি। 2014 বিশ্বকাপে মাঠে ইতালির এক ফুটবলারকে কামড় বসিয়ে আবারও শিরোনাম হন সুয়ারেজ। 2007 সালে অভিষেক হয় জাতীয় দলে। এরপর উরুগুয়ের ফুটবল দলের অবিচ্ছেদ্য অংশ বনে যান এই ফুটবলার। লা সেলেস্তেদের হয়ে খেলেছেন 4টি বিশ্বকাপ, 5টা কোপা আমেরিকা। 17 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে উরুগুয়ের হয়ে খেলেছেন 142 ম্যাচ, 69 গোল করে হয়েছেন দেশটির সর্বোচ্চ গোলদাতা। বিদায় বলার মুহূর্তে আবেগতাড়িত হয়ে যান সুয়ারেজ, তবে সঠিক সময়ে অবসর নিতে পেরে খুশি এই ফুটবলার। 2011 সালে কোপা আমেরিকা জয়কে নিজের ক্যারিয়ারের সেরা সময় বলেছেন 37 বছর বয়সী এই ফুটবলার। ক্যারিয়ারের প্রথম ম্যাচের মতোই রোমাঞ্চিত থেকেই শেষ ম্যাচ খেলতে চান সুয়ারেজ। আন্তর্জাতিকের মতো ক্লাব ক্যারিয়ারেও দুটি ছড়িয়েছেন এই ফুটবলার। খেলেছেন লিভারপুল, বার্সেলোনার মতো বড় ক্লাবে। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ইনজুরির কারণে প্রায় 1 বছর মাঠের বাইরে নেইমার জুনিয়র। মাঠে ফিরতে কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন তিনি। রয়েছেন পুনর্বাসনের শেষ পর্যায়ে। আল হিলালের জিমে একাকী ট্রেনিং, চোখে মুখে নতুন আশা, চরম অনিশ্চয়তার মধ্য থেকে উঠে দাঁড়ানোর আরও একবার। এমন লড়াই তো নতুন নয় তার জন্য। সবশেষ 2023 সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে লিগামেন্টের গুরুতর ইনজুরিতে পড়েন নেইমার। ওই এসিএল ইনজুরির কারণেই গেল প্রায় 1 বছর মাঠের বাইরে ব্রাজিলিয়ান তারকা। সবশেষ 2 মেগা ইভেন্টেই তার কাছ থেকে সেভাবে সার্ভিস পায়নি সেলেসাওরা। 2022 বিশ্বকাপের সব ম্যাচে খেলতে পারেননি, এবছর কোপা আমেরিকাতেও ছিলেন না। বিরাট অঙ্কের অর্থ খরচ করে তাকে দলে ভেড়ানো আল হিলালের হয়ে তিনি মাঠে নামতে পেরেছেন মোটে 5 ম্যাচে। গত বছর আগস্টে 90 মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে 2 বছরের চুক্তিতে সৌদি ক্লাবটিতে যোগ দেন। সেখানে তার বাৎসরিক বেতন 150 মিলিয়ন ইউরো, যা পিএসজির তুলনায় অন্তত 6 গুণ। কিন্তু সাইনিংয়ের পর এই 1 বছরের বেশি সময় বিশ্বের অন্যতম হাইয়েস্ট পেইড ফুটবলারকে বসিয়ে বসিয়ে বেতন দিতে হচ্ছে মধ্যপ্রাচ্যের ক্লাবটির। তবে এই আস্থার প্রতিদান দিতে মরিয়া নেইমার, তাই ম্যাচ ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। শোনা যাচ্ছে তাকে মাঠে দেখতে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না ভক্তদের। মেডিকেল টিম থেকে জানানো হয়েছে রিকভারির ফাইনাল স্টেজে আছেন নেইমার। বছর শেষ হওয়ার আগেই ম্যাচ খেলতে রেডি হয়ে উঠবেন। যদিও একটা জটিলতা থেকেই যাচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বোচ্চ 8 বিদেশি ফুটবলারের নিবন্ধনের নিয়ম রয়েছে সৌদি ফুটবলে। সবশেষ ট্রান্সফার উইন্ডোতে সব স্লট পূরণ করে ফেলায় নেইমারের রেজিস্ট্রেশনের সুযোগ পাচ্ছে না আল হিলাল। তাই 2025-এর উইন্ডোর জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই এই সুপারস্টারের। মাকসুম আলম খান, সময় সংবাদ।
ইকাই গুন্দোয়ানের অবসরে জার্মানির জাতীয় ফুটবল দলের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন জশুয়া কিমিখ। ৮ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন অধ্যায় শুরু হবে তার। 2014 সালে ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনার হৃদয় ভেঙে শিরোপা জয়ের পর থেকে সাফল্য যেন সোনার হরিণ হয়ে গেছে জার্মানির জন্য। 2018 রাশিয়া বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে অংশ নিয়েও বিদায় গ্রুপ পর্ব থেকে। 4 বছর পর মরুর বুকেও ঝড় তুলতে ব্যর্থ হয় ডায়মন্ড শাফট, সেবারও বিদায় গ্রুপ পর্ব থেকে। টানা 2 বিশ্বকাপে ভরাডুবি, কোচ পরিবর্তন করেও ভাগ্যের পরিবর্তন হয়নি জার্মানির। নিজেদের মাটিতে এবার ইউরো জিতে সুদিন ফেরানোর আশায় ছিল তারা, কিন্তু এবারও ব্যর্থ নাগলসম্যানের দল। অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে গড়া দল নিয়ে ইউরোর মিশনে নেমে স্পেনের ইতিহাস গড়ার পথে কপাল পড়ে ডায়মন্ড শাফটদের। কোয়ার্টার ফাইনাল থেকেই হতাশ হতে হয় স্বাগতিকদের। ইউরোর ব্যর্থতার পর আসন্ন নেশনস লিগে চোখ রাখছেন নাগলসম্যান। ইউরো শেষে অবসরে গেছেন অভিজ্ঞ ম্যানুয়েল নয়ার, টনি ক্রুস, ইকায়া গুন্দোয়ান ও থমাস মুলারের মতো তারকা ফুটবলার। তাদের শূন্যতা কতটা ভোগাবে দলকে, বিষয়টা মেনে নিলেন নাগলসম্যান। আশা নতুনরাই পূরণ করবে সিনিয়রদের শূন্যতা। ম্যানুয়েল নয়ার, ক্রুসদের মতো ফুটবলাররা সবসময় জাতীয় দলে আসেন না। তাদের মতো ফুটবলারের অবসরে যাওয়ায় বড় ঘাটতি তৈরি হয়েছে দলে। তবে যেতে তো একদিন হবে। আশা করছি নতুনরা সেই জায়গাটা পুরোপুরি নিতে পারবে। নেশনস লিগে এবার লিগ এর গ্রুপ 3-তে খেলবে জার্মানি। তাদের প্রতিপক্ষ হাঙ্গেরি, নেদারল্যান্ডস ও বসনিয়া হার্জগোভিনা। 8 সেপ্টেম্বর প্রথম ম্যাচে ডায়মন্ড শাফটদের প্রতিপক্ষ হাঙ্গেরি, 11 সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ নেদারল্যান্ডস। 2 ম্যাচেই জয়ের লক্ষ্য জার্মানির। গুন্দোয়ানের অবসরের পর ডায়মন্ড শাফটদের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন জশুয়া কিমিখ। সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন 2 জন, রিয়াল মাদ্রিদ সেন্টার ব্যাক অ্যান্তোনিও রুডিগার ও আর্সেনাল ফরওয়ার্ড কাই হাভার্টস। দল নিয়ে আশাবাদী কোচ, 2 ম্যাচেই জয়ের লক্ষ্য তার। কিমিখকে নিয়ে আমি আশাবাদী। দলের সবার ওর উপর আস্থা আছে। আশা করছি 2 ম্যাচেই জিততে পারবো আমরা। জার্মানিকে সাফল্যে ফেরাতে চাইলে জয়ের বিকল্প নেই। সবার মাঝে আস্থা তৈরি করতে হবে। ইউরোর ফলাফল ভুলে যেতে চাই। জার্মানির হয়ে 2016 সালে অভিষেক হয় কিমিখের। 29 বছর বয়সী এই ফুটবলার খেলেছেন জাতীয় দলের হয়ে 91টি ম্যাচ। পারভিন আক্তার, সময় সংবাদ। বাজেভাবে মৌসুম শুরুর পরেও ক্লাবের সমর্থন পাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হ্যাগ। এখনই তার ওপর আস্থা হারাচ্ছে না ইউনাইটেড কর্তৃপক্ষ, বরং এই ডাচ কোচকে আরও সময় দিতে চায় ক্লাবটি। 3 দশকের মাঝে গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বাজে সময় পার করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ডাচ কোচ এরিক টেন হাগের অধীনে লিগে 8ম হয়ে মৌসুম শেষ করে ইউনাইটেড। এরপরই গুঞ্জন উঠে ব্যর্থতার দায়ে চাকরি হারাচ্ছেন টেন হাগ। তবে এফএ কাপের ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে হারিয়ে নিজের চাকরি বাঁচান এই ডাচ কোচ। তবে চলতি মৌসুমের শুরু থেকেই চাপে আছেন এরিক টেন হাগ। লিগে এখন পর্যন্ত 3 ম্যাচ খেলে 1টিতে জয় পেয়েছে রেড ডেভিলরা। 3 পয়েন্ট নিয়ে ইপিএল এর পয়েন্ট টেবিলের 14তম স্থানে আছে ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল ক্লাবটি। আর আন্তর্জাতিক বিরতি থেকে ফিরে সাউদাম্পটনের বিপক্ষে হারলে আরও একটা লজ্জার রেকর্ড গড়বে টেন হাগের দল। 1986-87 মৌসুমেও এমন বাজে শুরু করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেই মৌসুমে মাত্র 4 ম্যাচ খেলে 1 পয়েন্ট পেয়েছিল রেড ডেভিলরা। সেই ব্যর্থতার দায়ে দায়িত্ব নেওয়ার মাত্র 2 মাসের মধ্যে চাকরিচ্যুত হন তখনকার কোচ রন অ্যাটকিনসন। তার স্থলাভিষিক্ত হন দ্য গ্রেট স্যার অ্যালেক্স ফার্গুসন। সেখানে নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন এরিক টেন হাগ। ঘরের মাঠে লিভারপুলের কাছে 3-0 গোলের হারের পর তাকে চাকরিচ্যুত করার দাবি তোলেন অনেক ইউনাইটেড সমর্থক। তবে এমন পরিস্থিতিতেও ক্লাবের সমর্থন পাচ্ছেন এই কোচ। এখনই তার উপর আস্থা হারাচ্ছে না ইউনাইটেডের নতুন ম্যানেজমেন্ট। এরিক আমাদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাচ্ছে। আমরা মনে করি সেই আমাদের ক্লাবের জন্য যোগ্য কোচ। এই দলবদল আমরা একসঙ্গে কাজ করেছি, সাফল্য পেতেও আমাদের একসঙ্গে কাজ করা উচিত। আশা করি সে আমাদের সফলতা এনে দিতে পারবে। চলতি মৌসুমে ইউনাইটেড ছেড়েছে অনেক ফুটবলার। গুঞ্জন আছে ফুটবলারদের ক্লাব ছাড়তে বাধ্য করতেন কোচ। তবে সেই অভিযোগ অস্বীকার করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান নির্বাহী। তার দাবি সমঝোতার মাধ্যমেই ক্লাব ছেড়েছেন ফুটবলাররা। আমরা কোনো ফুটবলারকে ক্লাব থেকে বের করে দিচ্ছি না। ক্লাব ছাড়ার বিষয়টা ফুটবলারদের একান্ত ব্যক্তিগত। যারা ক্লাব ছাড়তে চেয়েছে আমরা তাদের খুব সহজেই যেতে দিয়েছি। জ্যাডন স্যানজো, স্কট ম্যাকটোমিনে ও বিসাকা সবার ক্ষেত্রেই একই পদ্ধতি মানা হয়েছে। শেয়ার কিনে দায়িত্ব নেওয়ার পর ক্লাবে নতুন ম্যানেজমেন্ট আনেন স্যার জিম রেডক্লিফ, যদিও কোনো সফলতার দেখা পায়নি রেড ডেভিলরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ।
এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।